সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। তো আজকে আমরা 40টা জিকের একটা কোশ্চেন সেট নিয়ে এসেছি, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। হ্যাঁ, এবং পুলিশের জন্য খুবই। তো ফার্স্ট কোশ্চেন, হরপ্পা সভ্যতার কারিগরেরা কোন ধরনের মূর্তি তৈরিতে সিরে পেরদু বা মোম গলানো পদ্ধতি ব্যবহার করতেন? দেখো, পাথরের মূর্তি, ব্রোঞ্জের মূর্তি, পোড়ামাটির মূর্তি, নাকি সোনা সোনার মূর্তি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জের মূর্তি। এবং মহেঞ্জোদারো যে ডান্সিং গার্ল, যেটা হাইট ছিল 10.5 সেন্টিমিটার, সেটাও কিন্তু এই পদ্ধতিতেই তৈরি। তোমরা কমেন্ট করবে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো থেকে আবিষ্কৃত সেই বিখ্যাত দাড়িওয়ালা ব্যক্তির ভাস্কর্যটি কি দিয়ে তৈরি করা হয়েছিল? এই যে দাড়িওয়ালা ব্যক্তি যার কথা বলা হচ্ছে, তার নাম ছিল পুরোহিত রাজা বা প্রিস্ট কিং। এই যে মূর্তিটা, যেটা তৈরি হয়েছিল কিন্তু স্টিয়াটাইট পাথর, যার অন্য নাম ছিল কি সোপস্টোন। আচ্ছা, মহেঞ্জোদারোকে বলা হয় কি মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ, এবং এর প্রিভিয়াস নাম ছিল কিন্তু কুত্তু কার্মা। কুত্তু কার্মা। চলে আসবো নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, তোমরা অ্যান্সার করো, তোমরা কমেন্ট করো, দেখো তোমাদেরটা ঠিক হচ্ছে কিনা। ভারতীয় সঙ্গীতের আদি উৎস বা ভিত্তি হিসেবে কোন বেদকে চিহ্নিত করা হয়? তো এখানে যদি বলতে হয়, দেখো ভারতের যে মিউজিক বা সঙ্গীত, সেটা মূলত দু প্রকারের। কি কি? একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান মিউজিক, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মিউজিক। তো মেইনলি এই যে ভারতের যে সঙ্গীত, তার উৎস হচ্ছে কি সামবেদ। যদিও এই সামবেদ বেদের যা শ্লোক, তার অধিকাংশই কোথা থেকে নেওয়া? ঋগ্বেদ থেকে। ঋগ্বেদে 1028টা শ্লোক বা হাইম আছে, আর সামবেদে রয়েছে 1549টি। চলে আসবো। আচ্ছা, দেখো এই যে যজুর্বেদ, যজুর্বেদের ইয়েজু, ইয়েজু থেকে যে এসছে, ইয়েজু, ইয়েজু মানে হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে বুঝতেই পারছো যে বিভিন্ন যাগ যজ্ঞের যে পদ্ধতি, সেগুলো যজুর্বেদে বলা রয়েছে। নেক্সট কোশ্চেন, কি বলছে, সম্রাট অশোকের নাম খোদাই করা ঐতিহাসিক মাস্কি শিলালিপিটি কে খুঁজে বার করেন? ক্যানিং, সি বিডন, জেমস প্রিন্সেপ, ক্রিশ্চিয়ান ল্যাসি। ফার্স্টেই যেটা হচ্ছে যে অশোকের যে শিলালিপি যেগুলো ছিল, তার মধ্যে বেশিরভাগ ছিল কিন্তু স্টোন বা পাথরের, মোস্টলি পাথরের ওপর খোদাই করা। এবং অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার করেছিলেন কিন্তু জেমস প্রিন্সেপ 1837 সালে। এবং এই যে মাস্কি, মাস্কি যে আছে, এটি মাস্কি জায়গাটাও রয়েছে কর্ণাটকে, এবং সেটি সি বিডন যে খুঁজে বার করেছিলেন কত সালে? 1921 সালে। দেখেন রাইট অ্যান্সার কি সি বিডন। চলে আসবো নেক্সট কোশ্চেনে। ঐতিহাসিক তাক্তিবাহী শিলালিপিতে কোন পার্থিয়ান সম্রাটের রাজত্বের কথা জানা যায়? গন্ডোফার্নেস, রুদ্রদমন, মিনান্ডার, না এজেস? আচ্ছা, এই যে মিনান্ডার, একটা টেক্সটের নাম শুনেছ মিলিন্দ পানহ। এই টেক্সটটা হচ্ছে এই মিনান্ডার, যিনি একজন ইন্দো গ্রিক রাজা ছিলেন, ইন্দো গ্রিক, তিনি এবং একজন বুদ্ধিস্ট যে সন্ন্যাসী, তার নাম ছিল নাগসেন, তাদের দুজনের যে কথোপকথন, সেইটারই একটা রেকর্ডেড ভার্সন, বলতে পারো যে একটা বই হিসেবে বেরিয়েছিল, সেটাই ছিল এই মিলিন্দ পানহ। রুদ্রদমন, রুদ্রদমন ছিলেন একজন শক রুলার, শক, এবং তার সম্পর্কে যেটা জানা যায় কোন শিলালিপি থেকে? জুনাগড়। এটা মনে রাখবে, জুনাগড়, জুনাগড় শিলালিপি। এর আরেকটা নাম হচ্ছে গিরনার। এটা হচ্ছে প্রথম সংস্কৃত ইনস্ক্রিপশন বা শিলালিপি, প্রথম সংস্কৃত ইনস্ক্রিপশন জুনাগড়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তাক্তিবাহী শিলালিপি, যেটা নর্থ ওয়েস্ট পাকিস্তানে রয়েছে অবস্থিত, সেটা হচ্ছে গন্ডোফার্নেস। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রে কত সালে পরমহংস সভা নামক সমাজ সংস্কারক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? 1875, 1857, 1849, 1865? দেখো, মহারাষ্ট্রে বলতে গেলে স্পেসিফিক্যালি মুম্বাইতে হয়েছিল এইটা পরমহংস সভা, এবং এটি যিনি তৈরি করেন তার নাম হচ্ছে
দাদোবা পান্ডুরঙ্গ। এটি কত সালে তৈরি হয়েছিল? 1849-এ। এরকম আরো অনেক কিছু তোমার যেগুলো সমাজ সংস্কারক বিভিন্ন যে মুভমেন্ট হয়েছিল সেগুলো আমরা যখন পড়বো ডিটেলসে তখন দেখতে হবে। এই যেমন 1875 বা 1875 সালে তৈরি হয়েছিল কি আর্য সভা। কে তৈরি করেছিল এই আর্য সভা? দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। এবং তার একটি বিখ্যাত স্লোগান হচ্ছে গো ব্যাক টু ভেদাস। চলে আসবো নেক্সট কোশ্চেনে। দিল্লির কোন সুলতান কঠোর রক্ত ও লৌহ নীতি অনুসরণ করে শাসন পরিচালনা করতেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, শামসুদ্দিন ইলতুৎমিশ না মুবারক শাহ? এই যে রক্ত লৌহ নীতি কেন দরকার হয়ে পড়েছিল? দরকার হয়ে পড়েছিল কারণ এটি যিনি আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন এই যে ইলতুৎমিশ, যে 40 চক্র তৈরি করেছিলেন তারই অন্যতম সদস্য। এবং তিনি যখন সেখান থেকে রাজা হন, স্বাভাবিক আমি চাইবো না, আমি যদি রাজা হই আমি চাইবো যে আমি যেখান থেকে উত্থিত হয়েছি সেখান থেকে আর কেউ উত্থিত হোক। তুমি ভালো মনের মানুষ হলে চাইতে পারো, কিন্তু তখনকার যুগের রাজারা এসব চাইতো না। তো যাই হোক, যে 40 চক্র এটা ইলতুৎমিশ তৈরি করেছিলেন। ইলতুৎমিশ আর কি তৈরি করেছিলেন? ইকতা প্রথা, এটারও প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, যিনি এই রক্ত ও লৌহ নীতি অনুসরণ করতেন এবং এই যে 40 চক্র যেটা, এটার ক্ষমতা অনেকটাই কিন্তু হ্রাস বা রিডিউস করে দিয়েছিলেন বলা যেতে পারে। এবং এই ইলতুৎমিশের সময় কিন্তু তোমার ফার্স্ট মঙ্গোল আক্রমণ হয়েছিল। কে করেছিল? চেঙ্গিস খা। কত সালে? 1221 সালে। আর আলাউদ্দিন খিলজি, যাকে আমরা মার্কেট কন্ট্রোল পলিসি জন্য জানি, এবং তিনি একটা ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, সেই ডিপার্টমেন্টটার নাম হচ্ছে দিওয়ান ই রিয়াসত। কিসের জন্য? মার্কেট কন্ট্রোল পলিসির জন্য, দিওয়ানি রিয়াসত। নেক্সট কোশ্চেন। কত খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর, কত খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর প্রথম রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্যের রাজকীয় অনুমতিপত্র দিয়েছিলেন? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যখন এসছিল 1600 খ্রিস্টাব্দে। কত সালে? 1600 খ্রিস্টাব্দে। এবং এই কোম্পানি যখন তৈরি হয়েছিল তখন ভারতের মসনদে ছিল কে? আকবর। যখন তৈরি হয়েছিল, ভালো করে শোনো, যখন তৈরি হয়েছিল লন্ডনে, এবং যখন এই কোম্পানি ভারতে বাণিজ্য করতে এলো তখন ভারতের মসনদে কে? জাহাঙ্গীর, অর্থাৎ মুঘল সম্রাট। এবং ফার্স্ট ফ্যাক্টরি এদের তৈরি হয়েছিল কত সালে? 1613 সালে। কোথায় হয়েছিল? সুরাট। আচ্ছা, এটা গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা যদি দেখি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে তৈরি হয়েছিল? 1664 সালে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল 1602 সালে। এবং ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা তৈরি হয়েছিল 1616 সালে। আর এবং যারা এই যে ইউরোপীয় শক্তিগুলো যারা প্রথম এসেছিল ভারতে, তারা ছিল পর্তুগিজরা। এবং এই পর্তুগিজরা তারা একটা তোমার সমুদ্রের কার্টেজ সিস্টেম বা সি পাস তৈরি করেছিল, যার নাম ছিল ব্লু ওয়াটার পলিসি। এবং এর হোতা বা নেতা বা বলতে পারো ফাদার এই ব্লু ওয়াটার পলিসি ছিলেন আলমেইডা। এবং এটি 1505 থেকে 1509 এই সময়টায় অপারেট করা হয়েছিল। নেক্সট কোশ্চেন। ভারতের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন কোন বছর পাশ হয়? 1901, 1857, 1784, 1819? দেখো, 1773 সালে এসছিল রেগুলেটিং অ্যাক্ট। এবং এই রেগুলেটিং অ্যাক্টের বিভিন্ন ফল্ট ছিল, সেই ফল্ট গুলোকে দূর করার জন্যই 1784 সালে ভারতে পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন আসে। এবং একে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। আসবো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই যে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, সেখানে গভর্নর অফ বেঙ্গল কে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে উন্নীত করা হয়। এবং প্রথম এই পদটি যিনি নিয়েছিলেন তার নাম ছিল ওয়ারেন হেস্টিংস। তাহলে
এই 1784 সালে যখন পিটস ইন্ডিয়া ভারতে আসে তখনও কিন্তু এই ওয়ারেন হেস্টিংসই ভারতের বড়লাট ছিলেন, মানে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? অষ্টম তফসিল বা 8th শিডিউল কিসের কথা বলে? ল্যাঙ্গুয়েজের কথা বলে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 8th শিডিউল। আচ্ছা, এর পার্ট কত? এই ল্যাঙ্গুয়েজের পার্ট আমরা যদি কনস্টিটিউশনে দেখি, কনস্টিটিউশনে ল্যাঙ্গুয়েজের পার্ট হচ্ছে 17, এবং বর্তমানে অষ্টম তফসিলে মোট ভাষার সংখ্যা কটা? 22টা। মোট 22টা ভাষা রয়েছে, এবং কিছু কিছু ভাষা যেগুলো অ্যাড করা হয়েছে বিভিন্ন তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে, সেগুলোকে একটু মনে রাখতে হবে। যেমন 21st অ্যামেন্ডমেন্ট যেটা এসেছিল 1967 সালে, সেই অ্যামেন্ডমেন্ট দ্বারা অ্যাড হয়েছিল কে? সিন্ধি। তারপরে এসেছিল 71st অ্যামেন্ডমেন্ট 1992, এখানে এসেছিল কে? মণিপুরি, নেপালি এবং কোঙ্কানি। তারপরে 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 দ্বারা 4টি ভাষাকে অ্যাড করা হয়। কি কি? বোডো, ডোগরি, মৈথিলি, সান্থালি। এটা একটু মনে রাখবে, কারণ এগুলো থেকে ভালো কোশ্চেন দেয়। নেক্সট কোশ্চেন, সংবিধানে কোন অনুচ্ছেদের মাধ্যমে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে? আর্টিকেল 14, মানে ধারা মানে আর্টিকেল। আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 21। দেখে নাও কোন আর্টিকেল কিসের কথা বলছে। দেখো আর্টিকেল 14 কি বলছে? যে রুল অফ ল বা ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সবাই সমান। এটা নেওয়া হয়েছে আমাদের যারা প্রভু ছিল বা ব্রিটিশ থেকে। আরেকটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এইটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএসএ থেকে। এবং এই দুটো একটু ডিফারেন্স আছে। কি আছে? ইকুয়ালিটি বিফোর ল বুঝতেই পেরেছো যে আইনের চোখে সবাই সমান, কিন্তু ইকুয়াল প্রোটেকশন মানে হচ্ছে ধরো একজন কোন একটা বাচ্চা ছেলে যার বয়স 18-র কম, সে যা অপরাধ করলে সাজা পাবে, একজন 35 বছর বয়সী ব্যক্তি অপরাধ করলে একই সাজা নিশ্চয়ই পাবে না। বা যে আমাদের যে সেলফ ডিফেন্স, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন যে ছাড়পত্র ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সমস্ত ইকুয়াল প্রোটেকশন অফ ল এর মধ্যে পড়ে। তো আর্টিকেল 14 এটা গেল। আর্টিকেল 15 কি বলছে? বলছে যে এগেইনস্ট ডিসক্রিমিনেশন, এগেইনস্ট ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কি? ধরো সরকারের তৈরি রাস্তা ঘাট পুকুর সবাই যে কেউ ইউজ করতে পারে, হোটেল রেস্টুরেন্ট সিনেমা হল ইত্যাদি ইত্যাদি যে কেউ ইউজ করতে পারে। এখান থেকে একটা খুব ভালো কোশ্চেন দেয়। ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি সিনেমা হলে গেছো, সিনেমা দেখছো, তুমি দেখলে ঠিক তোমার পাশের সিটে, তুমি এখানে বসে রয়েছো, তোমার পাশের সিটে যিনি বসেছেন তিনি হচ্ছেন তোমার বাড়িতে কাজ করেন। এবার তুমি তাকে এই এখানে তুমি বসবে না এরকম কিছু বলতে পারবে না। যদি এরকম ভায়োলেট হয় তাহলে কিন্তু সে আর্টিকেল 15 ভায়োলেট হয়েছে বলে কোর্টে যেতে পারে। তো আর্টিকেল 16 কি? এটা তো গেল 15 এর ব্যাপার, বুঝতে পারছো ডিসক্রিমিনেট করা যাবে না। আর্টিকেল 16 হচ্ছে সরকারি চাকরি, যে বিভিন্ন পরীক্ষা হয় তোমরা যেগুলো দিচ্ছ, তো এখানে কোন রকম তোমার কাস্ট ক্রিড ইত্যাদির ভিত্তিতে কোন রকম কোনো সুবিধা পাওয়া যাবে না। এবার তোমরা এই যে এসসি এসটি যেগুলো বলো, এগুলো হচ্ছে বা ইডব্লিউএস বর্তমানে রয়েছে, এগুলো হচ্ছে কি এদেরকে প্রমোট করা, এগুলোকে প্রমোট করার জন্য, এই যে যারা পিছিয়ে পড়া সোশ্যালি বা ইকোনমিক্যালি, তাদেরকে প্রমোট করার জন্য কিছু সংবিধানে ছাড়পত্র দেওয়া হয়েছে, যেটা আর্টিকেল 16 বলছে। আচ্ছা, ইডব্লিউএস যেটা, এটা তোমার 103rd অ্যামেন্ডমেন্ট অফ 2019 সালের 103তম অ্যামেন্ডমেন্ট দ্বারা সংবিধানে অ্যাড করা হয়েছিল সিনহো কমিটির রেকমেন্ডেশনে। এবং এখানে কত পার্সেন্ট রিজার্ভেশনের কথা বলা হয়েছে? 10% রিজার্ভেশন। আর্টিকেল 14, 15, 16 গেল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? আর্টিকেল 21, রাইট টু লাইফ। এর মধ্যে কি কি আছে? তোমার ওয়াটার রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে ইত্যাদি, মানে সমস্ত কিছু আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সমস্ত কিছু আর্টিকেল 21 এর মধ্যে রয়েছে। চলে আসবো নেক্সট কোশ্চেনে। অস্পৃশ্যতা বা জাতপাতের বৈষম্য দূর করার কথা সংবিধানের কোন ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে? দেখো আর্টিকেল 16 বলে দিয়েছি। আর্টিকেল 19, আর্টিকেল 19 কি হচ্ছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতার অধিকার। আমরা
বিভিন্ন কথা বলতে পারি, বিভিন্ন মানে ধরো তোমার মনে হলো যে শাসক ঠিকঠাক কাজ করছেন, আমি তার এগেনস্টে বলতে পারি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু কিছু বিষয় কথা বলতেও পারি না। যেমন হচ্ছে আজকে যদি কোনো একটা পাকিস্তানের কোনো যদি গুপ্তচর এখানে চলে আসে, তাকে আমি হট করে দেশের কথা বলে দিতে পারবো না, যে হ্যাঁ, দেশের এরকম এরকম হচ্ছে, এরকম কিছু কনফিডেন্সিয়াল কিছু ব্যাপার স্যাপার হয়েছে, আমি তোমাকে বলে দিলাম। আমি বললাম যে আমার তো রয়েছে বাক স্বাধীনতার অধিকার। না, কিছু ক্ষেত্রে কিন্তু তোমার এক্সেপশনও রয়েছে যে কোথায় কোথায় বলা যাবে না। তো এরকম কি কি রয়েছে, মোট 6টা রাইট রয়েছে এই আর্টিকেল 19 এর আন্ডারে। স্পিচ, তারপরে হচ্ছে কি যে কোনো মুভমেন্ট মুভমেন্ট তুমি করতে পারো কিন্তু উইদাউট আর্ম, তুমি যে কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারো, তুমি ভারতের যেখানে খুশি গিয়ে বসবাস করতে পারো, সেখানে থাকতে পারো, ঘুরে বেড়াতে পারো, তুমি যে কোনো পেশা নিতে পারো, বিজনেস প্রফেশন ইত্যাদি সমস্ত কথা এই মোট 6টা বলেছে কিন্তু এই আর্টিকেল 19। আর্টিকেল 18 কি বলেছে, আর্টিকেল 18 টাইটেল, টাইটেল দিয়েছে। দেখো ব্রিটিশ ভারতে দেখবে রাজাধিরাজ, রাজা মহারাজ, তারপর হচ্ছে রায় বাহাদুর, এবং ইত্যাদি ইত্যাদি অনেক টাইটেল দেওয়া হতো। সেই টাইটেলটা কোনোভাবেই আর কোনো ভারতীয়কে দেওয়া যাবে না। হ্যাঁ, যেগুলো একাডেমি, যেগুলো মিলিটারি ক্ষেত্রে, সেই তোমার টাইটেল গুলো থাকবে। এবং এই আর্টিকেল 17 এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার, এবং এর কোনো এক্সেপশন নেই। এই একমাত্র ফান্ডামেন্টাল রাইটস যার কিন্তু কোন রকম কোনো এক্সেপশন নেই। চলে আসবো নেক্সট কোশ্চেন। সংঘের সরকারি ভাষা দেবনাগরী লিপিতে হিন্দি হবে। দেবনাগরী লিপি মানে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হচ্ছে দেবনাগরী এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। এটা কোন আর্টিকেলে বলেছে এখানে বলো, এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে আর্টিকেল 343। আর্টিকেল 350A কিসের কথা বলেছে, যে ইনস্ট্রাকশন ইন মাদার টাং, এটা মনে রাখবো, জাস্ট মাতৃভাষা, মাদার টাং। আর্টিকেল 351 কি বলেছে, প্রমোশন অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, প্রমোশন অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। তারপরে আর্টিকেল 120 আর 210 এই দুটো একই কথা বলেছে, কি 120 বলেছে পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ কি হবে, ইংলিশ এবং হিন্দি, আর এটা বলেছে স্টেট লেজিসলেচারের কথা। আর তোমার আর্টিকেল 348 যেটা রয়েছে সেটা কিসের কথা বলেছে, যে সুপ্রিম কোর্ট, হাই কোর্টের যে প্রসিডিং তার ল্যাঙ্গুয়েজ কি হবে। অর্থাৎ এখানে মোট যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যা আছে, ভাষা নিয়ে, ভাষা ভাষার সমস্ত তথ্যই মোটামুটি দিয়েছি। চলে আসবো নেক্সট কোশ্চেনে। পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশিকা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে? দেখো এই যে পঞ্চায়েত ব্যবস্থা ইয়ে করা, এটা কোথায় কিসে রয়েছে, ডিপিএসপি, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশাত্মকমূলক নীতি। তো এটা কত নম্বর পার্টে রয়েছে, পার্ট 4, আর্টিকেল 36 থেকে 51। এবং এইটা ডিপিএসপি নেওয়া হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এবং এখানে যে কারেক্ট অপশন সেটা কোনটা, 37 নয়, 38 নয়, 40, পঞ্চায়েত ব্যবস্থা। এবং এটা কি গান্ধিয়ান প্রিন্সিপাল, গান্ধীর যে সমস্ত মতাদর্শ তার উপর কিছু তোমার ডিপিএসপি তে রয়েছে, যেগুলো ইমপ্লিমেন্টেড সরকার করলেও করতে পারে। এই যেমন দেখবে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন এখন হবে বা হচ্ছে, তো এই সময় দেখবে যে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে যে আমরা তোমার যেটা ইউসিসি রয়েছে, ইউনিফর্ম সিভিল কোড, সেটা আমরা এখানে লাগু করব। তো এটা অ্যাকচুয়ালি কিসের আন্ডারে রয়েছে, এই ডিপিএসপির আন্ডারে রয়েছে। কিন্তু ওরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারে, এখনো করেনি। এটা কিন্তু যে আমাদের মানতেই হবে, এখনো যে চালু হয়েছে এরকম ব্যাপার না। এইগুলোই হচ্ছে রাষ্ট্রের নির্দেশাত্মকমূলক নীতি, যে সরকার চাইলে ইমপ্লিমেন্ট করতে পারে, করবেই যে এমন কোনো কথা নেই। তো 40 হয়েছে, গান্ধিয়ান প্রিন্সিপাল 43 রয়েছে, 43B রয়েছে, 46 রয়েছে, 47 রয়েছে, 48 রয়েছে। এই সমস্তগুলো কিন্তু কি গান্ধিয়ান প্রিন্সিপালের উপর তৈরি। রাজনৈতিক দলবদল ঠেকাতে, পশ্চিমবঙ্গে ভোট শুরু হয়ে গেছে, রাজনৈতিক দলবল ঠেকাতে, দলবদল, দলবল নয়, দলবদল, বদল হয়ে যাচ্ছে, বুঝেছো তো? তো ব্যাপারটা কি হচ্ছে, ধরো আজকে যে এ নামক পার্টিতে রয়েছে, তার মনে হলো আমি জিতে গেছি এ নামক পার্টি থেকে, এবার আমি চলে যাবো বি পার্টি, আমার ওখানে বেশ আমাকে ওরা সুযোগ সুবিধা দিচ্ছে। হ্যাঁ, ভোটে আমি যদি ওদের জয়েন করি, আমাকে বাড়িতে দুটো এসি ফেসি দিয়ে দেবে, এরকম একটা সুবিধা সুবিধা পেয়ে চলে গেল। তাহলে
দেখো সে কি করলো, তাকে তো মানুষ এ পার্টি ক্যান্ডিডেট হিসেবে তাকে জিতিয়েছিল, তাহলে কি করা হলো, মানুষের যে রায় তাকে খর্ব করা হলো বা তাকে অপমান করা হলো। এই জন্যই এই রাজনৈতিক দলবদল ঠেকানোটা বা অ্যান্টি ডিফেকশন ল আনাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল, এবং এই অ্যান্টি ডিফেকশন ল রয়েছে দশম বা 10th শিডিউলে, যেটাকে অ্যাড করা হয়েছিল 52nd অ্যামেন্ডমেন্ট 1985 টাই। চলে আসবো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, এখানে আমরা এতক্ষণ তোমার হিস্ট্রি করলাম, পলিটি করলাম, এবার দেখো জিওগ্রাফি। এরকম প্রচুর, প্রত্যেকটা দেখো এরকম অনেক ভালো ভালো কোশ্চেন আছে। তো এইগুলো, তো তোমরা যদি প্রত্যেক দিন এগুলো ক্লাস করতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং দেখো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরো তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা জিজ্ঞেস করতে পারো। 9163228262 এই নাম্বারে অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। চলো নেক্সট কোশ্চেন। ভারতের ক্রান্তীয় পর্ণমোচী বা পর্ণপাতী অরণ্যে নিচের গাছটি, কোন গাছটি দেখা যায়? দেবদারু, শাল, বাবুল না বাঁশ? বাঁশ, বাঁশ আর কি দেবে। চলো দেখো, দেবদারু, দেবদারু গাছ মেনলি কি হয়, মাউন্টেন রিজিয়নে দেখতে পাওয়া যায়, এবং এরা হচ্ছে অনেকটা এই যে ওদের পাতাটা তোমার ট্রায়াঙ্গেল শেপে, যাতে কি হয় যে বরফ টরফ ইত্যাদি যা পরে, যাতে ওরা বরফগুলো স্লাইড খেয়ে বেরিয়ে যেতে পারে। বাবুল, বাবুল হচ্ছে তোমার ডেজার্টে দেখতে পাওয়া যায়, ডেজার্টের যে উদ্ভিদ তাকে বলে জেরোফাইট। এবং আমাদের যে লবণাক্ত মৃত্তিকা, যে যে ধরো সুন্দরবন, এই সুন্দরবনে যে ধরনের আহ উদ্ভিদ দেখতে পাওয়া যায় তাকে বলে হ্যালোফাইট, হ্যালোফাইট। তো এখানে ক্রান্তীয় পর্ণমোচী বা পর্ণপাতী অরণ্য যেটা বলেছে সেটার অ্যান্সার হয়ে যাবে শাল। এবং ভারতে এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের তোমার যে পরিধি বা এরিয়া অরণ্যের বেসিসে সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে কোন মাসে? দেখো এখানে বলেই দিয়েছে, যাকে আমরা কি বলি, যাকে আমরা অপসূর বলি, যাকে আমরা কি বলি, অপসূর বলি। কেন হয় এরকম, যে সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী যে ঘুরছে সেটা একটা উপবৃত্তাকার কক্ষপথ। ফলে পৃথিবী যদি এখানে থাকে, এখান থেকে সূর্যের, ধরো পৃথিবী এইখানটায় রয়েছে, ঠিক আছে, তো এখান থেকে সূর্যের যা ডিস্টেন্স, হ্যাঁ, কিন্তু এখান থেকে সূর্যের ডিস্টেন্স সেম নয়। পৃথিবী যদি এইখানে থাকে, এখান থেকে সূর্যের ডিস্টেন্স কি সেম হবে? হবে না। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যায়। তো কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে। এই যখন সব থেকে দূরে থাকে তখন তাকে কি বলা হয়? অপসূর, যাকে ইংলিশে আমরা কি বলি? এপিহিলিয়ান। এপিহিলিয়ান যাকে সব থেকে দূরে থাকে। দূরে কখন থাকে? 4th জুলাই। আর কাছে যখন থাকে তখন বলে পেরিহিলিয়ান বা অনুসুর, অনুসুর। এবং এইটা কবে থাকে? 3rd of জানুয়ারি। তো এখানে কি চেয়েছে? দুটোই বলে দিলাম। দেখো অপসূর বলেছে, তাহলে কোন মাসে হবে? জুলাই মাসে। নেক্সট কোশ্চেন, মহাকাশের কোন নক্ষত্রপুঞ্জকে আমরা সাধারণ ভাষায় শিকারী বা দ্য হান্টার নামে চিনি? কালপুরুষ, সপ্তর্ষি মন্ডল, ক্যাসিওপিয়া, লিও মেজর। এই যে বিভিন্ন আকাশে যে তারা টারা ওঠে, এদেরকে আমরা যদি কোনো ইমাজিনারি লাইন দিয়ে অ্যাড করি তাহলে বিভিন্ন রকমের ছবি দেখতে পাওয়া যায়, যেরকম সপ্তর্ষি মন্ডল আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তো এই যে দ্য হান্টার, দ্য হান্টার বলা হয় কাকে? বলা হয় কালপুরুষকে। এবং একে ইংলিশে কি বলে? ওরিয়ন, ওরিয়ন। এই ওরিয়নের সব থেকে যে ব্রাইটেস্ট স্টার, ব্রাইটেস্ট যে স্টার, তার নাম হচ্ছে রিগেল। এটা মনে রাখবে, তার ব্রাইটেস্ট স্টারের নাম কি? রিগেল। এবং এই যে এর যে কালপুরুষ, এর যে পঞ্চম, 5th যে স্টার, সেটা আবিষ্কার করেছিলেন কে? রবার্ট হুক, রবার্ট হুক, 1664 সালে। এখনো পর্যন্ত মোট 88টি কনস্টেলেশন বা নক্ষত্রপুঞ্জকে আইডেন্টিফাই করা গেছে, যার মধ্যে লার্জেস্ট হচ্ছে কে? হাইড্রা। হাইড্রা হচ্ছে লার্জেস্ট। তারপরে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে ভিরসা, আর থার্ড লার্জেস্ট হচ্ছে উর্সা মেজর, উর্সা মেজর, উর্সা মেজর। এটা হচ্ছে যাকে আমরা কি বলি? গ্রেট বিয়ার, গ্রেট বিয়ার। এবং এই যে ক্যাসিওপিয়া, এই যে
ক্যাসিওপিয়া এর শেপ হচ্ছে কি ডাব্লিউ শেপের, ডাব্লিউ। তো ওইটা। আর আরেকটা হচ্ছে যে তোমার যদি বলে যে ক্রস, ক্রস শেপের কে আছে তখন বলবে সিগনাস। কে? সিগনাস, সিগনাস। তো মোটামুটি তো কনস্টেলিডিয়ান থেকে যা যা কোশ্চেন হতে পারে মোটামুটি বলেছি, আরো কোশ্চেন হতে পারে। তো এটা আমরা একটা ডিটেলসে কনস্টেলিডিয়ান কত রকমের কি ভাগ ঠাক করা যায় এগুলো নিয়ে টোটাল আরেকটা ভিডিও করব। নেক্সট কোশ্চেন, সমুদ্রের তলদেশের গভীরতা মাপার জন্য কোন প্রযুক্তিটি সব থেকে কার্যকর? র্যাডার, সোনার, অল্টিমিটার না ব্যারোমিটার? তো দেখো ব্যারোমিটার, ব্যারোমিটার কি করে? বায়ুর যে পারস্তম্ভের চাপ সেটা মাপে। অল্টি, অল্টি কি মাপে? হাইট মাপে। তো এটা কি মাপে? প্রেসার, প্রেসার। এটা কি মাপে? হাইট। আচ্ছা, র্যাডার, র্যাডারের ফুল ফর্ম কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এখানে সমুদ্রের তলদেশের যে গভীরতা সেটা মাপা হয় সোনার দিয়ে, একে বলা হয় সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তো এই যে সোনার, এটা তোমার আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে মাপা হয়, যেটা 20 কিলো হার্টজের বেশি আমরা শুনতে পাই না, 20 কিলো হার্টজের বেশি এই আল্ট্রাসনিক। এবং ব্যাট, ডলফিন প্রভৃতি প্রাণীরা এই আল্ট্রাসনিক সাউন্ড ক্রিয়েট করতে পারে, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? মাজুলি হলো ভারতের বৃহত্তম নদী বদ্বীপ, এটি কোন নদের বুকে অবস্থিত? নদ আর নদীর মধ্যে ডিফারেন্স কি? নদ ভার্সেস নদী, কিছুই ডিফারেন্স নেই। যদি সেটা মেল বা পুরুষ হয় তখন তাকে বলা হচ্ছে নদ, আর যদি সেই নামটা ফিমেল হয় তখন তাকে বলে নদী। ইংলিশে তো রিভারই বলে, কি বলে আর কিছু বলে? বলে না। তো মাজুলি, মাজুলি হচ্ছে কোন নদীর বুকে অবস্থিত? সিন্ধু, নর্মদা, ব্রহ্মপুত্র না বিপাশা? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র। দেখো ব্রহ্মপুত্রের ওপরে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে যেমন আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে তেমন আছে। এই ন্যাশনাল ওয়াটারওয়ে 2, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 এটাও রয়েছে কিন্তু এই ব্রহ্মপুত্রেরই ওপরে। কোথা থেকে? সাদিয়া থেকে ধুবড়ি, 891 কিলোমিটার টোটাল লম্বা। এবং সব থেকে যেটা লার্জেস্ট আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে সেটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটার লেন্থ হচ্ছে তোমার 1620 কিলোমিটার। এটা প্রয়াগরাজ থেকে, উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ সেখান থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত বিস্তৃত। ওকে, নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকার কোন দ্বীপের নাম পরিবর্তন করে স্বরাজ দ্বীপ রেখেছেন? রস আইল্যান্ড, নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড, ব্যারেন আইল্যান্ড? তো এই যে তোমরা যখন আইএনএ মুভমেন্ট পড়েছো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তোমরা জানতে পারবে যে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু আন্দামানে এসেছিলেন এবং আন্দামানে এসে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ আন্দামান এবং নিকোবরের নামকরণ করেছিলেন। পরে তারই এই নামকরণটাকে মানে সম্মান জানানোর জন্য যখন মোদী গভর্নমেন্ট ক্ষমতায় আসে তখন তারা কি করে, এই হ্যাভলক আইল্যান্ডের নাম চেঞ্জ করে রাখে হচ্ছে স্বরাজ দ্বীপ, এবং নীল যে আইল্যান্ড সেই আইল্যান্ডের নাম চেঞ্জ করে রাখে হচ্ছে শহীদ দ্বীপ। এবং এই যে রস আইল্যান্ড এইটা খোদ নেতাজির নামেই নামাঙ্কিত করা হয়েছিল। এবং এই যে ব্যারেন, ব্যারেন হচ্ছে কি অ্যাক্টিভ ভলক্যানো, আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট কোশ্চেন, 2023-24 অর্থবর্ষে স্মার্ট সিটি মিশন উন্নয়নের জন্য সরকার কত টাকার বাজেট বরাদ্দ করেছে? 8,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা? তো এই যে স্মার্ট সিটি মিশন এটা কবে চালু হয়েছিল? চালু হয়েছিল 25 জুন 2015, এবং এটা রয়েছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর আন্ডারে। এবং এখানে টোটাল 100টি সিটিকে সিলেক্ট করা হয়েছিল এবং 2023-24 যে অর্থবর্ষ মানে ফিনান্সিয়াল ইয়ারে এর জন্য মোট 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী
অ্যালবার্ট আইনস্টাইন প্রধানত কোন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন? এটা তোমরা আগে কমেন্ট করো, এটা আগে অ্যান্সার করো, দেখি দেখি কি হয়, এটা আগে তোমরা অ্যান্সার করো। অ্যালবার্ট আইনস্টাইন যার জন্য নোবেল পেয়েছিলেন সেটা কিন্তু আপেক্ষিকতা তত্ত্ব, তাই তো? আপেক্ষিকতা তত্ত্বের জন্য পেয়েছিলেন, তাই না? না, আপেক্ষিকতা তত্ত্বের জন্য পাননি, তিনি পেয়েছিলেন আলোক তড়িৎ ক্রিয়ার জন্য। এই আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেছিলেন হেনরি হার্টস, এবং এটার জন্যই 1921 সালে অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং এটি আবিষ্কার করেছিলেন হেনরি হার্টস 1887-এ। চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে, নিচের কোন ঘটনাগুলির মধ্যে একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? বরফ গলে জল হওয়া, কাঠ পুড়িয়ে ছাই হওয়া, কাঁচের টুকরো করা, জল ফুটিয়ে বাষ্প করা। রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন এই দুটো আমাদের জানতে হবে। ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ কি? যেগুলো তোমার ধরো একটা এ অবস্থান থেকে আমি যদি বি অবস্থানে নিয়ে যাই, সে আবার কি করবে, বি অবস্থান থেকে এ অবস্থানে ব্যাক বা ফিরে আসতে পারবে। কিন্তু রাসায়নিক পরিবর্তন হলে সে কখনোই ইররিভার্সিবল, এটাই মনে রাখবে, ইররিভার্সিবল, সে কখনোই আগের অবস্থায় ব্যাক করতে পারবে না। এবার দেখো, বরফ গলে জল হওয়া, ওই জলটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দাও, বরফ হয়ে যাচ্ছে। কাঁচের টুকরো করা, আচ্ছা কাঁচকে আমরা কি বলি? সুপার কুল লিকুইড, তাই তো? তো কাঁচের টুকরো করা, সেটাকে আবার যে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় কাঁচের টুকরো বুকরো, যেগুলো মানে পুরোনো জিনিসপত্র, সেগুলো কাঁচ ফাঁচ সেখানে অনেক থাকে, সেগুলো আবার কি হয়, যখন নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আবার সেগুলোকে নতুন কাঁচ তৈরি হচ্ছে। অর্থাৎ এটা কি ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন। তো এটা হলো না, এটাও হলো না। জল ফুটিয়ে বাষ্প করা, বাষ্পটাকে আমি যদি আবার ঠান্ডা করি, সেটা তো জল হবেই, তাই তো? তাহলে এটাও কি? ভৌত পরিবর্তন। কোশ্চেন কি হচ্ছে? রাসায়নিক পরিবর্তন। অ্যান্সার কি হয়ে যাবে? কাঠ পুড়িয়ে ছাই হয়ে যাও। ওই ছাই থেকে তুমি আর কাঠ তৈরি করতে পারবে না, যদি না তুমি রজনীকান্ত হও। তো দেখে নেব পরের কোশ্চেন। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর ভরের মূল যে কেন্দ্রস্থল বা অধিকাংশ ভর কোথায় থাকে? ইলেকট্রন মেঘে, নিউক্লিয়াসে, ইলেকট্রন কক্ষপথে, বা নাকি নিউট্রন স্তর? রাদারফোর্ড ইনি কি করেছিলেন? 1911 সালে স্বর্ণপত্রের পরীক্ষা বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট একটা পরীক্ষা করেছিলেন। কিছুই না, তিনি কি করেছিলেন? একটা 1000 অ্যাটম থিকনেসের একটা গোল্ড ফয়েল নিয়েছিলেন। এর মাঝখান দিয়ে তিনি কি করেছিলেন, যে আলফা আলফা কণা, সেই আলফা কণাকে তিনি পাস করিয়েছিলেন, এবং তিনি দেখলেন যখন পাস করাচ্ছেন প্রচুর সংখ্যক, বেশিরভাগই কি হচ্ছে, চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এখান থেকে তিনি বুঝলেন যে পরমাণু অধিকাংশ স্থান কোথায়? স্থান কি? ফাঁকা। তিনি দেখলেন খুব কম কণা আছে যেগুলি যাচ্ছে, গিয়ে বিভিন্ন দিকে ডিফ্লেক্ট হচ্ছে, এরকম ডিফ্লেক্ট হচ্ছে, এরকম ডিফ্লেক্ট হচ্ছে, বিভিন্ন দিকে ডিফ্লেক্ট করে যাচ্ছে। এবং তার চেয়েও আরো আরো অল্প সংখ্যক কণা যেগুলো যাচ্ছে, একদম ইউটার্ন নিচ্ছে, ইউটার্ন নিয়ে ব্যাক করে এদিকেই চলে আসছে। সেখান থেকে তিনি বুঝতে পারলেন যে পরমাণুর যে যা ভরঠর রয়েছে, সেটা রয়েছে কোথায়? তার মিডিলে, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের মধ্যে, এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। এবং এই নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, এবং এই যে বাইরে, এই বাইরে ইলেকট্রন গুলি এই কক্ষপথে অবস্থান করে। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন, কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2-8-8 হলে সেটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে স্থান পাবে? 18 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী, না 8 নম্বর শ্রেণী? দেখো, এই যে একদম বাইরে যেটা থাকে, এই ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স সেল ইলেকট্রন, ভ্যালেন্স সেল বা সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন, এবং এর উপরই নির্ভর করে যে পরমাণুটি কোন পর্যায় সারণীর কোন শ্রেণীতে স্থান পাবে। 2-8-8 যোগ করো, কত হয়? 18। 18 কার পারমাণবিক সংখ্যা? আর্গন। আর্গন কি? একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, র্যাডন, ক্রিপ্টন এসব করে কি? নিষ্ক্রিয় গ্যাস। এবং এটা 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। 17 নম্বর শ্রেণীতে কি অবস্থান করছে? হ্যালোজেন। আচ্ছা আচ্ছা, এই আর্গন
কে আবিষ্কার করেছিলেন এটা বলা হয়নি না, উইলিয়াম র্যামসে। এই র্যামসে কথাটা দেখবে যে এই তোমার যেখানেই দেখতে হবে যে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস যারা আছে সেখানে দেখবে এই ভদ্রলোক কমন আছে, এই নামটা মনে রাখবে, উইলিয়াম র্যামসে। নেক্সট কোশ্চেন, নিচের কোন ধাতুটির রাসায়নিক সক্রিয়তা তামার তুলনায় কম? তামার তুলনায় তখনই কম হবে যখন সেটি এই যে ইলেকট্রো তোমার যে সিরিজ, সেই সিরিজের অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজ সেই সিরিজে তার নিচে থাকবে। যদি আমরা তামার পর থেকে দেখি কোন কোন ধাতু অবস্থান করছে, তামার পর থেকে দেখলে একদম ফার্স্ট থেকে দেখো, পটাশিয়াম, সোডিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কি আসছে অ্যালুমিনিয়াম, তারপরে আসছে জিঙ্ক, তারপরে আসছে ফেরাস, তারপরে আসছে নিকেল, তারপরে আসছে স্ট্যানাস বা টিন, তারপর লেড, তারপর আসছে হচ্ছে হাইড্রোজেন, তারপরে আসছে কি কপার, তার নিচে আসছে পারদ, তার নিচে আসছে রূপো, তার নিচে আসছে সোনা, তার নিচে আসছে প্ল্যাটিনাম, তার নিচে আসছে কে প্ল্যাটিনাম। তো দেখো এই যে এইগুলো হচ্ছে এই তড়িৎ রাসায়নিক যে সক্রিয়তা সিরিজ, এই সিরিজে একদম এইগুলো হচ্ছে খুবই তোমার সক্রিয় বলা যেতে পারে। যেমন এই যে ফার্স্ট দুটো, এরা কি করে তোমার ঠান্ডা জল বা কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশন করতে পারে। বেরিলিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই যে তিনটে, এই তিনটে এরা কি হট ওয়াটারের সাথে রিয়াকশন করতে, এবং জিঙ্ক এরা স্টিম, এই স্টিমের সাথে রিয়াকশন করতে পারে। দেখো এটা অ্যাকচুয়ালি সিরিজটা এরকম এইরকম যাবে, এখানে জায়গা নেই বলে আমি পাশাপাশি লিখেছি, তোমরা এই দিক থেকে কাউন্ট করবে, এরকম গেল, আবার এরকম গেল, তারপরে এরকম গেল। তো দেখো, তো এখানে আসছে কপার, কপারের নিচে কে আসছে পারদ আছে নেই, তারপর কি আছে দেখো রূপো বা এজি আছে, ইয়েস এটা। দেখো বাদ বাকি সবাই কিন্তু উপরেই রয়েছে, দেখো ফেরাস উপরে, তোমার কপারের উপরে, জিঙ্ক, জিঙ্ক উপরে। তো এই হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর মোটামুটি একটা ফান্ডামেন্টাল আইডিয়া। নেক্সট হচ্ছে রাসায়নিক ভাবে প্লাস্টার অফ প্যারিসে ঠিক কত অণু কেলাস জল যুক্ত থাকে? এই যে প্লাস্টার অফ প্যারিস কিভাবে তৈরি হয়, দেখো CaSO4 2H2O, এই ভদ্রলোকের মানে এই ব্যাপারটা, এই যে মৌল ইয়েটা, এই পদার্থটার নাম হচ্ছে জিপসাম। এই জিপসামকে আমি যদি 373 কেলভিন তাপমাত্রায় আমি যদি হিট দিই, তখন সে তৈরি করে CaSO4 হাফ H2O, যার নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, হেমিহাইড্রেট, এবং এটাকেই বলা হয় কি প্লাস্টার অফ প্যারিস। তো কত অণু জল থাকে? হাফ অণু। নেক্সট কোশ্চেন, যখন এটি তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার বিক্রিয়া করে তখন উৎপন্ন লবণের পিএইচ কত দাঁড়ায়? দেখো পিএইচ, পিএইচ মানে হচ্ছে পোটেন্স, পোটেন্স এটা হচ্ছে, এটা গ্রিক কথাই, পোটেন্স মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার অফ এইচ, এইচ হচ্ছে হাইড্রোজেন, এইচ হচ্ছে হাইড্রোজেন, এবং পিএইচ স্কেল যিনি আবিষ্কার করেছিলেন তার নাম সোরেন সেন। দেখো যখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, অ্যাসিড এবং বেস এর বিক্রিয়া কি তৈরি হয়? সল্ট এবং ওয়াটার। যখন অ্যাসিড খুব তীব্র তখন এই সল্টটা কি হয়? অ্যাসিডিক সল্ট হয়। যখন বেস খুব তীব্র তখন এই সল্টটা কি হয়? বেসিক সল্ট হয়। কিন্তু যখন দুজনেই তীব্র তখন এটি কি হয়ে যায়? নিরপেক্ষ স্বাদ। চলে আসবো নেক্সট কোশ্চেন, এবং এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বা নিউট্রিলাইজেশন রিয়াকশন, প্রশমন বিক্রিয়া। নেক্সট কোশ্চেন, পিঁপড়ে কামড়ালে হুলের মাধ্যমে আমাদের শরীরে কোন অ্যাসিড প্রবেশ করে? ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দইতে থাকে, দই। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড কোথায় থাকে? এই অ্যাসিডিক অ্যাসিড একে বলা হয় ইথানোয়িক অ্যাসিড, এটা মনে রাখবে, ইথানোয়িক অ্যাসিড, এবং এর সংকেত হচ্ছে
এটা কোথায় থাকে? ভিনিগারে থাকে। এটা কোথায় থাকে? ভিনিগারে থাকে। আচ্ছা, এই মিথানোইক বা ফর্মিক অ্যাসিড, এটা HCOOH, এটা হচ্ছে এর সংকেত। এটা পিঁপড়ে কামড়ে যে হুল সেখানে থাকে। এবং টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুল, তেঁতুলে থাকে। চলে আসবো নেক্সট কোশ্চেন। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি আমাদের মূলত কিসের ধারণা দেয়? কিসের ধারণা দেয়? দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? F equals to mass into acceleration, এই ফোর্স, এটা হচ্ছে কি ফোর্স, তো এই ফোর্স। যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? যখন ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তখন বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনের হারও সেই দিকে থাকবে। এটাই তো ফোর্স। এই যে ভরবেগের পরিবর্তনের হার, তো এটা ভর, এটা বেগ, এদের পরিবর্তনের হার, এটাই কি হচ্ছে কি ফোর্স। অ্যাক্সিলারেশন কি? ধরো প্রথমে তোমার একটা স্পিড ছিল v1, তারপরে হচ্ছে কি v2, এই v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t, একটা নির্দিষ্ট সময় যেটা, সেটাই তো অ্যাক্সিলারেশন। এটাই কি, যে তোমার প্রথমে যা স্পিড ছিল সেই স্পিড আস্তে 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 বাড়ছে, এটাই তো অ্যাক্সিলারেশন, যার ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে কি বলছে? বল এবং ভরবেগের পরিবর্তনের হার বলছে। জাড্য ও ধর্ম এটা কি বলছে? নিউটনের ফার্স্ট ল, নিউটনের যে মোশন ফার্স্ট ল আছে সেটা বলছে জাড্য, অর্থাৎ কি সেটা দেখছি। দেখো পরের কোশ্চেনই আছে, জাড্ডের সূত্র কাকে বলে? বলে দিয়েছি, প্রথম গতিসূত্র। জাড্ডের সূত্র কি? দেখো ভাই, জাড্ড হচ্ছে অনুপম রায়। ব্যাপারটা কি? জাড্ড বলেছে আমাকে আমার মতো থাকতে দাও। ব্যাপারটা হচ্ছে যে জাড্ড হচ্ছে কোন একটা বস্তু, সে যদি ধরো স্থির রয়েছে, একদম তার কোনো মুভমেন্ট নেই, সে সেই অবস্থাতেই থাকতে চাইবে। আর একটা বস্তু, সে গতিশীল অবস্থায় রয়েছে, সে এই গতিশীল অবস্থাতেই থাকতে চাইবে। এবং এরপরে যদি এদের উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন তাদের মুভমেন্টে চেঞ্জ হবে। নিজের জায়গায় থাকার যে প্রবণতা, হয় সে স্থিতিতে বা গতিতে, এটাকেই বলা হয় জাড্য। তৃতীয় গতিসূত্র সবাই জানো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যেমন কি ওই যে রকেট আকাশে ওড়ে, তারপর কি নৌকা, এই সমস্ত কিছু কিন্তু, মানে নৌকা তুমি ডাঙায় পা দিলে, নৌকা থেকে লাফিয়ে ডাঙায় দেখলে নৌকাটা পিছনে চলে যাচ্ছে। তো এই সমস্ত কিছু নিউটনের থার্ড ল। নেক্সট কোশ্চেন, বাড়িতে জ্বলতে থাকা ইলেকট্রিক বাল্বে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো, বাড়িতে জ্বলতে থাকা ইলেকট্রিক বাল্বে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বাল্ব। বাল্ব আমাদের কি দেয়? লাইট। তাহলে এখানে আর কিছু বলার আছে? কি দেবে? আলোক শক্তি দেবে। আর কি? ধরো আমাদের যে এনার্জি, এনার্জি কি হচ্ছে? আমরা এনার্জি তৈরিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না, জাস্ট কি করতে পারি? কনভার্ট করতে পারি। জাস্ট একটা থেকে আরেকটা কনভার্ট হবে এনার্জি। আচ্ছা, যেমন ব্যাটারি থেকে, ব্যাটারি কি করে? কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফার করে। ডায়নামো কি করে? মেকানিক থেকে ইলেকট্রিক তোমার শক্তিতে রূপান্তরিত হয়। এবং মোটর ঠিক ডায়নামো যেটা করে তার উল্টোটা করে, ইলেকট্রিক থেকে মেকানিক। ডায়নামো করে মেকানিক থেকে ইলেকট্রিক, আর মোটর করে ইলেকট্রিক থেকে মেকানিক। নেক্সট কোশ্চেন, মানুষের কানে ধরা পড়ে এমন শব্দ তরঙ্গের কম্পাঙ্কের সীমা কত? মানুষের কানে ধরা পড়ে, মানুষ 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ অব্দি সাউন্ড শুনতে পায়। এবং এর নিচে যেটা থাকে তাকে বলে ইনফ্রা, এবং এর উপরে যেটা থাকে তাকে বলে আলট্রা। এই আলট্রাসনিক, যখন ওই সাউন্ড নেভিগেশন সোনার যখন পড়ালাম, তখন বলেছিলাম যে আলট্রাসনিক, এই আলট্রাসনিক সোনার ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, কোলয়েডীয় কণার দ্বারা আলোক রশ্মির বিচ্ছুরণ বা ছড়িয়ে পড়ার ঘটনাকে কি বলে? দেখো, প্রতিফলন কি? তুমি আয়নায় দেখতে পাও নিজের ছবি, এটাই হচ্ছে প্রতিফলন। প্রতিসরণ কি? যে কোনো একটা বালতিতে জল আছে বা গামলায় জল আছে, তার মধ্যে তুমি একটা কাঠি ডোবালে, দেখলে মনে হচ্ছে যেন কাঠিটা এখান থেকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ কি, যখন আলো লঘু থেকে ঘন মাধ্যমে বা ঘন থেকে লঘু মাধ্যমে যায়, তার ফলে কি হয়, যে এই যে বস্তু হয় এটার দিকে সরে আসবে, নয় এটা থেকে দূরে সরে যাবে। এটাই হচ্ছে প্রতিসরণ। বিচ্ছুরণ কি? বিচ্ছুরণ হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো পাস করে, তখন সে 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়, একে বলা হয় বিচ্ছুরণ। এবং
টিন্ডাল প্রভাবটা কি? যখন দেখবে সূর্যের আলো ঘরে ঢুকছে, তার মধ্যে দেখবে এই যে ধুলো কণা যেগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায়, এবং এগুলো হচ্ছে কোলয়েডিয়াল কণা, এবং এটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। নেক্সট কোশ্চেন, কেলভিন স্কেলে ঠিক কত তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়? কততে? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ঘনত্ব কত হয়? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং এটা যদি কেলভিনে যায় কত হবে? 4 অ্যাড করো। এবার আমাদের স্ট্যাটিক জিকে থেকে কিছু কোশ্চেন আছে। নিচের কোন নৃত্যটি রাজস্থান রাজ্যের সংস্কৃতির অংশ নয়? ঘুমর, কালবেলিয়া, লাভনি না গঙ্গাউ? ঘুমর যেটা আমরা পদ্মাবত মুভিতে দেখতে পেয়েছি, তাহলে এটা রাজস্থানের অংশ। কালবেলিয়া, কালবেলিয়া হচ্ছে স্নেক ডান্স, স্নেক ট্রাইব এটা পারফর্ম করে। মনে রাখবে এটার সাথে এক্সপোনেন্ট হচ্ছে গুলাবো সাপেরা, গুলাবো সাপেরা। গঙ্গাউর, এই গঙ্গাউর হচ্ছে দেবী পার্বতীর পুজো করা হয়। এখানে যেটি রাজস্থান সংস্কৃতির অংশ নয় সেটি হচ্ছে লাভানি। লাভানি মহারাষ্ট্রের একটা ডান্স। মহারাষ্ট্রে আর কি কি ডান্স রয়েছে? কোলি, পাভডাভ প্রভৃতি। কোলি হচ্ছে যারা ফিশারম্যান রয়েছে, এই ফিশারম্যান কমিউনিটিটা, ফিশারম্যান বা যারা জেলে বলতে পারো, যারা মাছ ধরে, সেই কমিউনিটিরা এরা পারফর্ম করে কোলি। তামিলনাড়ু মানুষ তাদের নববর্ষকে কি নামে উদযাপন করেন? বিশু, বারুসা পিরাপ্পু, উগাডি না পোঙ্গাল? বিশু দেখতে পাওয়া যায় কোথায়? কেরালায়। উগাড়ি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। আর পোঙ্গাল, পোঙ্গাল কিন্তু কোনো নববর্ষের ফেস্টিভ্যাল নয়, বলে দিচ্ছি, এটা হারভেস্ট ফেস্টিভ্যাল। হারভেস্ট। তো পোঙ্গাল কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে টু বয়েল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ভারুসা পিরাপ্পু, বা এর আরেকটা নাম পুথান্ডু। আচ্ছা, মহারাষ্ট্রের যে তোমার নববর্ষ তাকে কি বলা হয়? গুড়ি পাড়োয়া। গুড়ি পাড়োয়া। এবং এটা হচ্ছে গিয়ে মারাঠা কমিউনিটির একটা অনুষ্ঠান, এবং গুড়ি কথা হচ্ছে ভিক্টরি বা বিজয়। এবং কি করা হয়, একটা দণ্ড দেখবে ওই গুড়ি পাড়োয়া, এরকম একটা দণ্ড থাকে, দণ্ডের মাথায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে বিভিন্ন রঙিন কাপড় টাপড় দেয়, এবং এটাকে বলা হয় গুডি ফ্ল্যাগ বা বিজয় দণ্ড, মানে বিজয় পতাকা, যেটাকে আমরা সেলিব্রেট করা হয় মারাঠা কমিউনিটি। এটা একটা অনুষ্ঠান। আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন থাকছে যে ওয়েস্ট বেঙ্গল তার যে নববর্ষ, ওয়েস্ট বেঙ্গলের যে নববর্ষ তাকে কি নামে আমরা চিনি? উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে উদযাপিত প্রধান উৎসব কোনটি? লোসার, বিহু, হর্নবিল না ওয়াঙ্গালা? লোসার হচ্ছে টিবেটিয়ান যে নিউ ইয়ার, সেটা হচ্ছে লোসার। বিহু হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায়? আসাম। আসামে টোটাল 3 রকমের বিহু দেখতে পাওয়া যায়। হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডে, একে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়। এটা 1 থেকে 10 ডিসেম্বর পালন করা হয়। এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ওয়াঙ্গালা। ওয়াঙ্গালাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস। মেঘালয়তে 3টে ট্রাইব আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। 3টে ট্রাইবের নামে 3টে পাহাড় রয়েছে। তো এই ওয়াঙ্গালা যেটা, এরা করে হচ্ছে গারো ট্রাইবস। কারা করে? গারো, গারো ট্রাইব। তারপর হচ্ছে খাসি, খাসি খাসিতে হয় নংক্রেম, আর জয়ন্তিয়াতে হয় বেদিন চেলাম। বেদিন চেলাম। চলে আসবো নেক্সট কোশ্চেন। কর্ণাটকী সঙ্গীতের অর্থাৎ সাউথ ইন্ডিয়া যে মিউজিক, সেই মিউজিকে কাদের সঙ্গীতের ত্রয়ী বলা হয়? এই সাউথ ইন্ডিয়া যে সঙ্গীতের ত্রয়ী তারা হচ্ছে কি? ত্যাগরাজ,
দীক্ষিতার এবং শ্যামা শাস্ত্রী, এটা কি দিয়ে মনে রাখবে? টি ডি এস। এবং এই যে ফাদার, এর ফাদার হচ্ছে কে? পুরন্দর দাস, এবং মাদার হচ্ছে পুরন্দর দাস, এবং মাদার হচ্ছে এম এস শুভু লক্ষ্মী। শুভু লক্ষ্মী, এবং এই শুভু লক্ষ্মী জি হচ্ছে তোমার ফার্স্ট মিউজিশিয়ান হু গট ভারত রত্ন। ফার্স্ট মিউজিশিয়ান হু গট ভারত রত্ন কে? এই এম এস শুভু লক্ষ্মী।